এভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে। ও আচ্ছা, এটা তো ইনভিটেশন টু ইন্টারভিউ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে ইন্টারভিউ এর পারছি। জন্য ডাকছে আর কি। এখন তো অনলাইনে আসে নাই তো, আর দেখি না কি বলে অনলাইনে আসলে আর কি। তাহলে আপনার অ্যান্সারটা এমন কেন? এর রিপ্লাইয়ের জন্য এটা দিছিলাম আর কি। আমি তো ও তো আর কিছুই এরকম না না, কাজে শক্তিপদ দেয় ভাইয়া না। কই? জি। না, আমি শক্তিপদ ভাইয়ের কথা বলছি। ইয়া, শক্তিপদ ভাই শুনছেন? উনি আছে কি না? আচ্ছা, আপনি ইয়েতে যান, ভিউ ডিটেলসে যে দেখি জবের পোস্টিংটা দেখেন। আজকে ভাই ওয়াইফাই লাইনে ডিস্টার্ব করতেছে, মোবাইল ডাটা দিয়ে অনেক স্লো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এর আগে কি ইনভিটেশন টু ইন্টারভিউ গুলো এভাবে মানে পার্টিসিপেট করা হয়েছে কখনো? না, আগে তো একটাই আসছিল, এটাতেও কাজটা তো করতেছি, ইউটিউবের কাজটা। আচ্ছা, আপনার প্রোফাইলটা দেখি। আচ্ছা, এটা থাক, আর ওপেন ইন এ নিউ ট্যাবে একটু প্রোফাইলটা ওপেন করুন। আচ্ছা, এটা লোড হোক, আমি একটু দেখতেছি, 1 মিনিট সময় নিচ্ছি, আপনি এটা লোড হয়ে নিন।
ওকে, তাহলে ঠিক আছে, প্রোফাইলটা তো বেশ ভালো এবং 47 ঘন্টা কাজ হয়ে গেছে না? টোটাল জব দুইটা একটা। একটু নিচের দিকে আসেন দেখি। ওকে, কমপ্লিটেড জব, জব ইন প্রোগ্রেস, একটা জব চলতেছে না? বিজয়, হ্যালো। হ্যাঁ ভাইয়া, আমি মিউট করে কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, একটা জব চলতেছে তো না? হ্যাঁ ভাইয়া, এই ভাইয়াটা নতুন তো, এই ডাটা এন্ট্রি দিয়ে দিয়ে দিছে কাজটা। আচ্ছা আচ্ছা, যাক, খুবই ভালো। ঠিক আছে, তাহলে এখন আগেরটাতে যান, প্রপোজালটাতে যান। ওই ইনভিটেশন টু ইন্টারভিউ যদি আসে তখন কি করবেন, জি এই জি ডেসক্রিপশনটা একটু পড়বেন। পড়ার পর জাস্ট ওই যে ধন্যবাদ তো দিবেনই, যেমন প্রথম লাইন যেটা লিখছেন ওটা লিখবেন, লেখার পর বলবেন যে সে যা যা কাজে হেল্প চাচ্ছে বলবেন যে হ্যাঁ আমি এই ধরনের কাজগুলো করতে পারবো। তারপরে বলবেন যে আমি এই ধরনের কাজগুলোতে স্কিলড বা এগুলো আমার ফেমিলার, যার কারণে আমি এই কাজটা করতে ইন্টারেস্টেড, ঠিক আছে, এবং আমি কাজগুলো এখন থেকেই শুরু করতে পারবো, হ্যাঁ, জি বলে তো তারপরে বলতে পারেন যে লেটস ডিসকাস মোর অ্যাবাউট ইট, আর এরকম কিছু একটা দিয়ে তারপরে রিগার্ডস বা থ্যাংক ইউ দিয়ে শেষ করবেন। মানে জাস্ট সিম্পলি, বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আর মানে ওরা এই ইনভিটেশন টু ইন্টারভিউ মিনিং হচ্ছে আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে, মানে অ্যাপ্লাইয়ের ফরম্যাটে আবার হচ্ছে এর অ্যান্সারটা দিতে হবে, কিভাবে কাজ করবেন, বা এটাও একটা কনভেন্সের বিষয়। আচ্ছা, শর্ট একটা ডেসক্রিপশন দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, সেটাই, যে এই ওভারঅল ডিসক্রিপশনের উপর এই কাজগুলো কিভাবে করবেন বা কেন করতে চাচ্ছেন, তারপর আপনি এখন যে ফ্রি আছেন করতে পারবেন, এইগুলো নিয়ে ওভারঅল একটা সুন্দরভাবে উপস্থাপন করে ওটা রিপ্লাইটা দিতে হবে। জি ভাই, এখন দেখি না ভাইয়ারটা যদি আবার নক দেয়। এখন তো দিয়ে দিছি অলরেডি মেসেজটা। হুম হুম, সমস্যা নাই, ওইটা তো আপনি গ্রিটিং পার্টটা শেষ করছেন, যা দিছেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে ওই আরেকটা মেসেজ অ্যাটলিস্ট কমপক্ষে দিয়ে রাখবেন, যে হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড টু, এটা না দিয়ে বলতে পারেন যে I hope I will hear from you with further detailed instruction. ব্যাস, জি জি ভাইয়া। এরকম টাইপ একটা কিছু দিয়ে দেন। ওকে, ঠিক আছে। জি ভাইয়া। ধন্যবাদ ভাইয়া সাজেশন দেওয়ার জন্য। ওকে ওকে, ভাইয়া স্ক্রিন শেয়ার অফ করে দিই আমাকে। জি জি, স্ক্রিন শেয়ার অফ করেন। তো আমরা আর তেমন কাউকে দেখছি না নাকি? এই হচ্ছে আমাদের টোটাল স্টুডেন্ট নাকি? এই গ্রুপে একটা মেসেজ দিই, সবার তো আর ঘুম ভাঙাতে হবে। তরিকুল ভাই, লাভ নাই, লাভ নাই, সেইটাই। লাভ নাই। আসলে ওই যে এলইডিপি কোর্সের জন্য, এলইডিপি কোর্স যারা করবে এদের 3,000 টাকা করে বা 2,000 টাকা করে একটা টাকা নির্ধারণ করে দেওয়া না ছিল, তাইলে টাকার যন্ত্রণা হইলে ওই জায়গায় আসতে, বুঝেন নাই? ফ্রি জিনিস বাঙালির সয় না। তাই তো দেখতেছি অবস্থা। স্যার, আমি আপনাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, অ্যাকসেপ্ট করছি তো। করছেন? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এটা তো অবশ্যই, আমরা তো একটা কমিউনিটিতে থাকবোই, তো একজন একজনের প্রয়োজন হতে পারে, টাচে থাকতে হবে। Attendance.
আচ্ছা, আমার তো আজকে একটা গেস্ট জয়েন করতে চাইছিল, তো লিংক ওনাকে প্রোভাইড করা হয়নি। ওকে, আচ্ছা, তাহলে শক্তিপদ ভাইয়ের এখন মূলত কি নিয়ে কাজ চলছে? আমার কথা বলছেন তরিকুল ভাই? হ্যাঁ, হ্যাঁ। আমি ইউটিউব নিয়ে কাজ করি আর কি, ইউটিউব মার্কেটিং। না, হ্যাঁ, ইউটিউব নিয়েই বুঝতে পারছি, কিন্তু এখন মানে আপনার সব প্রজেক্ট কি ইউটিউব নির্ভর নাকি? হ্যাঁ হ্যাঁ, সব প্রজেক্ট ইউটিউব। আচ্ছা, আচ্ছা, পুরো একটা স্পেসিফিক সাইট নিয়ে কাজ শুরু করছেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, যাক, ভালো। আচ্ছা, খালিদ আপু, আপনি তাহলে যেহেতু এখন মোটামুটি ফ্রি হয়েছেন, এখন কিন্তু আপনার ওই আলাদা সাইটগুলোতে একটু ইনভলভেশন করানো উচিত। স্যার বুঝি নাই কি বলছেন। হ্যাঁ, বলছি যে আপনার ওয়ার্ক প্রেশার যেহেতু কমে গেছে কিছুটা, আপনার কিন্তু অন্য সাইটগুলোতে কিছুটা মুভ করা উচিত, বা হচ্ছে একটু ওইগুলো দেখার হয়তো এখন উপযুক্ত সময়, কারণ আবার যে কোনো সময় কিন্তু প্রেশার চলে আসবে। হ্যাঁ, প্রেশার তো আছে, আজকে কালকে আবার একটা ইন্টারভিউ আছে, তারপর দেখা যাক, ওইটা একটা বড় কোম্পানি, ওটা যদি হয় তো তাহলে হয়তো ঝামেলা বেড়ে যাবে। না, আমি সেটাই বলছি, এরকম তো সেভারাল টাইম থাকবেই, তো সেই হিসাবে মানে সবসময় চেষ্টা করতে হবে যে আরো কিন্তু সাইটগুলো কাভার করা।
স্যার হয়ে ওঠে না, তারপর ওই যে দুজনেই যথেষ্ট, আজকে আরেকজনের অ্যাড দিতে হবে, ওটার জন্য ইয়ে করতে হচ্ছে মোটামুটি। তারপর বুঝতে আর পারছি, মানে ওইটা যদি জাস্ট মাথায় রাখবেন যে হচ্ছে আপনার সুযোগটা এলে, মানে এটা জাস্ট আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, স্যার কারণ আমি এমনও দেখছি যে 5 বছরের ফ্রিল্যান্সিং প্রোফাইল কিন্তু থেমে গেছে। মানে এগুলো এমনিতে ইচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ ফাইবারটাও ইয়ে করা। হ্যাঁ, ফাইবার হোক বা যে কোনো ভাবে হোক, আপনি হচ্ছে আপনার মতো মানে যেন অপশন দুইটা থাকে, আমার কথা হচ্ছে এটা। ও আফার কি স্যার দুইটা করা যায়? না না, সেটা তো কখনোই না, আমি ওইটা বলছি না। না বলছি এমনিতে যে ওটা কি হ্যাঁ, করার কোনো নিয়ম আছে, মানে আফার না করে না না না, কোনো অ্যাকাউন্টেরই কোনো লিগ্যাল ওয়ে নাই যে আপনার যেটা হচ্ছে দুইটা করে আপনি করবেন। তাহলে ফাইবারটা দেখতে হবে। guru.com একটা খদিজা, দেখছি, কিন্তু অ্যাক্টিভ থাকতে আপনি পারি না। হ্যালো খদিজা, জি স্যার, জি ভাইয়া। আপনি দুইটা করেন না, ওই যে দুইটা পিসি থেকে দুইটা করেন, একটা আপনার ছেলের নামে করেন, একটা আপনার নামে করেন। না ওইটা তো ভেরিফাই করা যাবে না। কেন ভেরিফাই করা যাবে? ভেরিফাই করতে হলে পাসপোর্ট লাগবে, নতুবা ইয়ে লাগবে। ভোটার আইডি কার্ড লাগবে। হ্যাঁ ওর তো 14 বছর, ওর তো 15 বছরও হয়নি, আচ্ছা, 18 বছরের আগে হবে না। তাহলে আপনাদের ভোটার আইডি কার্ড আছে এরকম কারোর নামে আর একটা করে ওটাতে আপনার ছেলে কাজ করবে, সমস্যা কি? বা ছেলের পাসপোর্ট করাই ফেলেন, পাসপোর্টের বয়স হয়ে গেলে ও পাসপোর্ট করাই, কারণ সেও তো একটা কাজ স্কিল্ড আছে, সো হচ্ছে পাসপোর্ট করাই কাজ শুরু করাই দিতে পারেন, ঠিক আছে? আর ওটাতে একটা মানে সেফটি একটা ইয়ে থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওর প্রোফাইলটারও বয়স বাড়বে, দেখা যাচ্ছে যে আবার মানে সব দিক থেকে প্রফিটেবল হবে। তো ও তো আগে পিছে তো ওর একটা ক্যারিয়ার এরকম আসবেই, তো ওটা আপনি আগে থাকবে আর কি। হ্যাঁ, এটা অবশ্য করা যায়। এমনিতে ফাইবারের একটা আছে, কিন্তু ওটাতে আগাতে চাচ্ছিলাম না, কারণ ভেরিফাই এর যখন প্রশ্ন আসবে তখন আমাকেই করতে হবে, ওর তো হবে না। হুম হুম, আমারটা তো গেছে, ওর নামে একটা খুলে রাখছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, তো না ওই এটা রিস্ক নেওয়া যাবে না, ভেরিফাই যখন তখন চাইতে পারে, ওকে পেপারস রেখেই তারপরে কাজ করতে হবে সবসময়। আপওয়ার্ক কি কখনো ক্র্যাশ করতে পারে নাকি তরুল ভাই? হ্যাঁ, কোনটা? আপওয়ার্ক বন্ধ হয়ে যেতে পারে নাকি? না না, বন্ধর কথা বলছি না। না বুঝছি, হ্যাঁ ধরেন আমরা এখন আপওয়ার্কে কাজ করি, সামহাও এরকম সময় কি আসতে পারে না যে আপওয়ার্ক বন্ধ হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আসলে বন্ধ হবে না, হ্যাঁ, কাজের কম বেশি ফ্লো থাকতে পারে, কিন্তু বন্ধ হওয়ার আসলে আমি সুযোগ দেখি না, বা হয়তো আমাদের প্রজন্ম, পরের প্রজন্ম, বা উম যে হচ্ছে স্ট্রাকচার আমাদের এখন টেকনোলজি বেসড, তো হুম, তাতে আসলে চিন্তা করা যায় না এরকম কিছু। যে প্রতিষ্ঠান লসে থাকে ওই প্রতিষ্ঠান বন্ধ হয়, আফার তো লসে তো প্রশ্নই আসে না, হিউজ পরিমাণ আপওয়ার্ক লাভে আছে। আপওয়ার্ক ইউএস স্টক এক্সচেঞ্জে আপওয়ার্কের গত বছর আপওয়ার্ক ইউএস স্টক এক্সচেঞ্জে ঢুকছে। আচ্ছা আচ্ছা, এখন স্টক এক্সচেঞ্জের কোম্পানিগুলো তো বলা যায় না কোন সময় কোন দিকে দেউলিয়া হয়ে যায়। কত বড় বড় কোম্পানি বাংলাদেশে দেউলিয়া হয়ে গেছে না? না ঠিক আছে, এখন কোম্পানির হচ্ছে আপনার সার্ভিস, তারপর কোম্পানির পলিসি, কোম্পানি মানে মানি মেকিং পলিসি আর কি, বা এরা হুম, এদের হচ্ছে সোর্সটা কোনটা, এটা হলো একটা ব্যাপার। হ্যাঁ, কিছু কিছু সোর্স আছে যেগুলো মানে ওই যে বাংলা একটা শব্দ আছে না যে অমিত, হুম। মানে এই বিষয়টা তো এরকম, মানে এখন এমন একটা ফ্লোর দিকে আমাদের মানে ওয়ার্ল্ড, সেই ফ্লোতে এটা আবার ট্রেন্ডি একটা ফ্লোতে আপওয়ার্ড কিন্তু পড়ে যায়। হ্যাঁ, সেটা একটা ব্যাপার, ঠিক আছে। যেমন ধরেন আমরা গত 2 মাস ধরে ইয়া নিয়ে পেওনা নিয়ে যে প্রবলেমটা ফেস করলাম আর কি, পেওনারের কেলেঙ্কারি ধরা পড়লো, হ্যাঁ পেওনারের বিভিন্ন ভেরিফিকেশন গুলা হইলো, হুম তারপরে অনেক ঝক্কি ঝামেলা পেওনারের উপর দিয়ে গেছে, এখন কিছুটা হয়তো স্টেবল হয়েছে। হুম এরকম পেওনারও তো আর একবারে আপওয়ার্কের মতো ছোট কোম্পানি না, এটা তো মাল্টি মিলিয়নিয়ার কোম্পানি, বিলিয়নিয়ার কোম্পানি।
ডেফিনেটলি। আসলে এই যে এইটা হলো কথা যে এইগুলো কিন্তু আপনার কোম্পানি বা একটা বিজনেস, সো বিজনেস কথার সাথেই কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট কথাটা জড়িত। থাকে। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা এটাকে যতই সার্বিকভাবে চিন্তা করি যে এখানে কোনো রিস্ক নাই, কিন্তু তারপরেও কিন্তু কথা থাকে। এই যে আপনি যেটা বলছেন যে, বা এটা খুব জেনারেল প্রসেস বা একটা থিঙ্কিং এর একটা অংশ, যে একটা আপওয়ার্ক, ডেফিনেটলি আপওয়ার্কের উদ্যোক্তা একজন এন্টারপ্রেনিউর নাকি? তো এন্টারপ্রেনিউরের, অফকোর্স। হ্যাঁ, এন্টারপ্রেনিউরের কন্ডিশনই হচ্ছে সেখানে রিস্ক থাকে। উইদাউট রিস্ক, উইদাউট টেকিং রিস্ক নো ওয়ান ক্যান বি এন্টারপ্রেনিউর। সো এটা তো মানে আমাদের বুঝতে হচ্ছে এই যাও আবার, যতদিন করা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, আবার দেখেন ওই পুরোনো ব্যাপারগুলো যদি আমরা চিন্তা করি, এই যে আপওয়ার্কের উৎসটা কোথায়, বা এই যে দেখেন ওডেক্স, এই যে ইল্যান্স, তারপর ওডেক্স ইল্যান্স একসাথে হলো, পরে হুম কিন্তু রূপান্তরিত একটা প্রসেস হচ্ছে আপওয়ার্ক। সো তারা কিন্তু একসময় এটাকে ছেড়ে দিছে, বা এটা ওইটা মানে যে কোনো কারণেই হোক, হয়তো প্রফিটে ছাড়ছে, উম, অথবা তারা নিজেরা চালাইতে চায় নাই, বা কোনো একটা ব্যাপার হয়েছে। হুম। আবার এখন যিনি আপওয়ার্ক ইলেন্স রান কিন্তু করাচ্ছেন, তারও আবার ইলেন্স কিন্তু পরবর্তীতে কেমন ইচ্ছা হয়, এটা হলো বিষয়। হ্যাঁ, ইলেন্স কিন্তু আপওয়ার্কের মতো মোটামুটি ভালো একটা মার্কেট প্লেস ছিল। মানে আপওয়ার্কের মতো জমজমাট ইলেন্সে তো $10 নিচে কোনো রেটই ছিল না। হ্যাঁ, ওখানে রাইট, ওটা কিন্তু অনেক হাই মানে প্ল্যাটফর্ম ছিল, হাই রেটেড। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, এরা সামহাও কোনো কারণে বিক্রি করে ফেলছে, আপওয়ার্ক কিনে নিছে। হ্যাঁ হ্যাঁ, এই ইভেন যে আমার হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন কি, বা আমার পার্সোনাল ইয়া ছিল হচ্ছে, ইল্যান্স আর আপওয়ার্ক এক হওয়াতে এই যে আপওয়ার্কের ফ্রিল্যান্সার গুলো এখন ভালো রেট পাই। সত্যি হ্যাঁ। কথা যেটা, আপওয়ার্ক কিন্তু খুব লো রেটেই কাজ করতো তুলনামূলক। হুম হুম তখন এমনও ঘটনা ঘটছে যে ফ্রিল্যান্সে যারা হচ্ছে 10, 12, 15-এ কাজ করছে, আপওয়ার্কে সেগুলো দেখা যাচ্ছে 3, হ্যাঁ 5 এরকম চলতেছে, এরকম ভ্যারিয়েশন আমার হচ্ছে। তো আমার তো ইলেন্সও আমার প্রোফাইল ডেভেলপ করা ছিল। ইলেন্সও আমার ভালো কাজটা ছিল। তো এটা যখন আমি মার্চ যখন করবে শুনতেছি, ওদেরকে কোয়েরি করলাম, বলে যে আপনার এগুলা আপওয়ার্কের ইয়াতে আসি অ্যাড হবে, আপওয়ার্কের পারফরমেন্সের সাথে অ্যাড হবে। আচ্ছা আসলে হয়েও গেছিল, কিন্তু আচ্ছা ওরা এটা ইয়া করে নাই, মানে মার্কেট প্লেসে যারা ছিল ইলেন্সে এদেরকে হতাশ করে নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তবে আজ যাই বলেন, যতগুলো মার্কেট প্লেস আছে ওয়ার্ল্ড ওয়াইড, আপওয়ার্কের মতো এত সহজ পেমেন্ট গেটওয়ে, সহজ জব পাওয়া আমি অন্য কোনো মার্কেট প্লেসে দেখি না। এবং আমার কাছে মনে হয় যারা আপনার ফাইবার নিয়ে, যারা ফাইবারে ভালো করতেছে, এরা আপওয়ার্কে এসে আরো ভালো করবে। কারণ ফাইবার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কাজ পাওয়া আপওয়ার্কের চেয়ে অনেক কষ্ট বলে আমার কাছে মনে হচ্ছে। তো এখন এটা সেক্ষেত্রে হচ্ছে কি হয়েছে বিষয়টা, আপনার কম্পারেটিভলি আপনার ফাইবার একসময় ইজি ছিল, ঠিক আছে, যার কারণে ফাইবারের প্রতি প্রবণতাটা বেড়ে যায়। তো স্বাভাবিকভাবেই যে আমার কাজের থেকে যদি সেখানে ওয়ার্কার বেশি হয়ে যায়, তখন কিন্তু কাজটা আর সেইভাবে হবে না, সেই স্মুথনেসে আর সেই স্যাটিসফ্যাকশন ধরে রেখে আর কাজ করা সম্ভব হবে না। হুম হুম তো এখন যেটা ঘটছে হচ্ছে ফাইবারের ক্ষেত্রে, ঠিক আছে। আর আপওয়ার্ক, এটাতে একটা স্মার্টনেস মানে বলতে পারি, যে আপওয়ার্ক কিন্তু এই সুযোগটা নিছে তারা। হ্যাঁ, মানে ওরা মার্কেটটা, মানে মার্কেট পলিসি যেটা, হুম হুম হুম, ওরা ওরা এই জায়গায় কিন্তু ফাইবারকে একটা কঠিন মাইর দিছে। সেটাই তারা হচ্ছে কি করছে, তারা এই ফাঁকে যখন দেখছে যে আপওয়ার্ক মানে ফাইবারের প্রতি সবাই হচ্ছে ঝুঁকে পড়ছে, হুম তখনই হুম আপওয়ার্ক নিজেদেরকে খুব মানে ডেভেলপ করে ফেলছে, ওয়েল ডেভেলপ করে একটা প্রিমিয়াম অবস্থায় চলে গেছে। ইয়েটা ছিল কি জানেন, ওই যে মাঝখানে আপওয়ার্কের যে আপনার কানেক্ট কিনা ছাড়া অ্যাপ্লিকেশন করা যেত না। তারপরে আপনার ওই যে আপওয়ার্ক সবাইকে অ্যাকাউন্ট করতে দিত না। বাংলাদেশ থেকে বেশ কিছু রেস্ট্রিক্টেড কান্ট্রি ছিল। হ্যাঁ অনেক, তারপরে আপনি আপওয়ার্কে দেখবেন যে বিভিন্ন গ্রুপে আপওয়ার্ক প্রোফাইল অ্যাপ্রুভ করাই দিবে এই সার্ভিসের জন্য, গ্রুপে হ্যাঁ, থাকাই যেত না।
তারপরে আপনার ওই যে ওরা কি করলো যে যারা এখানে ক্লায়েন্ট যারা আসে এদের উপর একটা এক্সট্রা পেমেন্টের চাপ দিয়ে দিল। তখন আমি দেখলাম যে আপওয়ার্ক থেকে অনেক লোকজন সরে গেছে, অনেক ক্লায়েন্ট সরে গেছে, ভালো ভালো ক্লায়েন্ট সরে গেছে। এটা কিন্তু তারা বুঝতে পারছে। দেন এরপরে এসে ওরা আরেকটা নতুন স্ট্র্যাটেজি নিয়ে মোটামুটি এখন আপওয়ার্কে একটা অবস্থানে নিয়ে চলে আসছে। এই জায়গায় ফাইবার কিন্তু মাইর খেয়েছে। ফাইবারের জিনিসগুলো যদি আরো একটু ইজি করতে পারলে ফাইবারও কিন্তু আরো ভালো করতে। এখানে এটার পাশাপাশি আপওয়ার্ক যেটা করছে একটু হার্ড লাইনে কিছুদিন থাকাতে তারা হচ্ছে রাফ ফ্রিল্যান্সার গুলো থেকে মুক্ত হয়েছে। এটা ঠিক আছে। এটা শুধু রাফ ফ্রিল্যান্সার বললেন না, যে ভালো ভালো ট্রেনিং সেন্টার গুলোতে আপওয়ার্ক মধ্যে দৈনিক 5-10টা অ্যাকাউন্ট করে ছেলেপেলেদেরকে দেখাইতো। ওই অ্যাকাউন্টটা এরপরে ডিলিটই করতো না, যেভাবে আসে ওভাবে পড়ে যেত। একটা বায়ারের জব ডেসক্রিপশনে যাইয়া হিজি বিজি লিখতো, মানে আপনার কিবোর্ডে চাপলে যা আসে তাই লিখে, মানে কিভাবে করে অর্থাৎ কভার লেটার কিভাবে লিখবে, কোথায় লিখবে, এটা দেখাতে যাইয়া আমার নিজের চোখে দেখা সে সমানে তার কিবোর্ড চাপতেছে আর ওখানে হাবিজাবি উঠতেছে, এটা সে সাবমিট করে দিচ্ছে। এরকম অনেক দেখছি আমি। তো আসলে আপওয়ার্ক মাঝখানে হার্ডলাইনে যাওয়াতে বিশেষ করে ফ্রিল্যান্সারদের জন্য তো এই জিনিসগুলো কিন্তু একদম কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে। আরেকটা ব্যাপার দেখবেন যে আপওয়ার্ক প্রতি সপ্তাহে ওদের সাইট মেইনটেনেন্স করে, প্রতি সপ্তাহে। হ্যাঁ, এর খুবই ভালো একটা দিক। হ্যাঁ, এতে কিন্তু আমরা সিকিউর, হ্যাঁ আমাদের আমরা পেমেন্টগুলো সিকিউর, ঠিক আছে, হ্যাকিং হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ হ্যাঁ, তারপরে পেমেন্ট নিয়ে যাওয়ার সুযোগ নাই। তারা কিন্তু এই ব্যাপারগুলো নিশ্চিত করছে, সো এটা ডেফিনেটলি একটা ভালো দিক। হ্যাঁ, ভালো জিনিস। হ্যাঁ, আসলেই যে আপনি আর আপওয়ার্কে এখন কেমন যেন একটা প্রিমিয়াম লুক চলে আসছে অটোমেটিক্যালি ওভারঅল ভালো। তো না, এটা ঠিক আছে। কেউ যদি শুনে, ধরেন কারোর সাথে কোনো একটা আড্ডাতে দেখা গেল, পরিচয় হইলো, জানলো যে ওখানে 1-2 জন ফ্রিল্যান্সার আছে, কথা উঠতে উঠতে বলে যে হ্যাঁ উনি তো আপওয়ার্কে কাজ করে। ও আপওয়ার্কে কাজ করে, আপওয়ার্ক তো ভালো। একটা কিন্তু এটা একটা আলাদা প্রেস্টিজিয়াস, রেপুটেশনের জায়গা তৈরি হ্যাঁ হয় সেখানে। হ্যাঁ, এটা একটা প্রেস্টিজিয়াস ইস্যু যে আপওয়ার্কে কাজ করাটা। এইদিকে মানে খুব হয় আর কি, প্রাউড ফিল হয় যে আমরা আপওয়ার্কে কাজ করতে পারতেছি এবং আপনার ভালো লাগে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা সিভি কিন্তু। হ্যাঁ, কাজ কখনো থাকবে কম, কখনো বেশি থাকবে, কখনো কম থাকবে, এটা কোনো ব্যাপার না। কাজ আজকে নাই কালকে আসবে, কালকে নাই পরশু আসবে, কখনো চাপ বেশি আসবে, কখনো কম থাকবে, এটা কোনো ব্যাপার না। পুরো প্যান্ডামিক সিচুয়েশনে আমার কাজ ছিল 2টা, মোটামুটি বাসা ভাড়াটা হইতো আর কি, খাওয়া খরচ টরচ বাসা ভাড়াটা হইতো। তো এরপরে নভেম্বর থেকে ওই পুরো বছরে যা করতে পারে না, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মিলে দেখবো হয়তো দেখা গেছে তা হয়ে যাবে, এরকম আবার উঠে গেছে। হ্যাঁ, উঠে যায়। সেটাই, গত উইক $1250 আমি ক্লোজ করলাম। গ্রেট। এটাই আমার হাইস্ট। হ্যাঁ, এটা আমার ফ্রিল্যান্সিং এ 5 বছরের হাইস্ট। যে উইকলি এটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, উইকলি, হ্যাঁ উইকলি। বুঝতে পারছি। না আসলেই যে এইগুলো কিন্তু একটা ভালো লাগে, এগুলো হচ্ছে একটা অ্যাচিভমেন্ট। এবং এইগুলো শেয়ার করলে অন্যজনরা কিন্তু আমাদের উৎসাহটা বাড়ে। হ্যাঁ, যে আমার মনে হয় যে না, আমি 2 ঘন্টা টাইম দিতাম, এখন আমি আর একটু টাইম দিই। আমার এখানে কিন্তু একটা কি টাইম দেওয়ার একটা জায়গা, সো এর প্রতি ভালোবাসাটা ক্রিয়েট হয়, আপনার সময় দেওয়ার মতো মেন্টালিটিটা গ্রো করে। আর একটা ভালো সম্মত হচ্ছে আমার কাছে কিছু লোক কাজ শিখছে, 10-12 জনের মতো কাজ শিখছে। গতকালকে একজন একটা কাজ পাইছে, তাও আপওয়ার্ক দিয়ে স্টার্ট করছে, $5.5 দিয়ে স্টার্ট করছে, সে 15 ঘন্টা সপ্তাহে। আচ্ছা, আজকে গতকালকে কাজটা নিয়ে দিলাম, ইন্টারভিউ আমি করছি। ও আমাদের ফোনে বাই ফোনে বলছে কিভাবে কি করবো, সেখান থেকে লিখতে, আসলে সকালে কাজটা সে পেয়ে গেছে। সকালে ইন্টারভিউ করছে, দুপুরের দিকে কাজটা সে পেয়ে গেছে, হায়ার করে ফেলছে অলরেডি। আজকে কাজ 2 ঘন্টা করেও ফেলছে। তো
ধরেন ভালো লাগতেছে আর কি, যে বললাম যে তুমি যে জায়গায় এখন স্টার্ট করছো এটা কিন্তু এত সহজ না, তুমি যত সহজেই কাজটা পাইছো। হ্যাঁ, সে আমরা হয়তো মর্মটা বুঝছে না, কারণ খুব সহজে পাওয়াতে। হ্যাঁ হ্যাঁ, না বুঝবে তো অবশ্যই, সে আমার আপওয়ার্কের হিস্ট্রি জানে। হুম তো বলছি এখন ধরে রাখার দায়িত্ব হচ্ছে আপনার, হুম হুম, এই ডেফিনেটলি। আর কি। আমি সেটাই বলছি যে আপনাদের কিন্তু পরিসরটা বাড়াতে হবে। যেমন এই যে শক্তিপদ্মা নিজেই তার কথার মাধ্যমে কিন্তু একটা উদাহরণ চলে এলো। সে কিন্তু নট লিমিটেড উইথ হিজ আপওয়ার্ক, সে দেখেন সে ওইটাকে আবার টিচিং এ কনভার্ট করছে। ইভেন সে চাইলে ওটাকে নিজেই একটা ইউটিউব চ্যানেল দিয়ে করতে পারে। সে সে হ্যাঁ হচ্ছে পারি। 10 জনকে ব্র্যান্ডিং করাই দিতে পারছে, সে কি নিজে পারবে না বিজনেস করতে? ডেফিনেটলি। ওই হ্যাঁ, তো জিনিসটা আমার হচ্ছে হলো, পয়েন্টটা হচ্ছে এইটা, যে সবার জন্য, যে আমরা কিন্তু কখনো একটাতে থাকবো না, আমাদের অলংকার বাড়তে থাক। হুম হুম ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়, এটাই বিষয়। এবং এই ফ্লোটা থাকলে কি হয়, সে আগাতেই থাকে। আবার কেউ, আমি যদি মনে করি না আমার অ্যাচিভমেন্ট এটুকুই আমার দরকার বলে বসে থাকলে, ওইটা আবার কিন্তু ডাউন ডাউন মানে আর ওটা তখন নিচের দিকে চলে আসে। হুম কিন্তু আপনার ফ্লোতে থাকতে হবে, এই হচ্ছে কথা। যে এই যে এটা হলো আমার, এই যে কার্ভটা আমার সবসময় উপরের দিকে উঠবে। আমি এই স্টেপ অর্জন করব, তারপর পরের লেভেলে যাব, পরের লেভেলে যাব, এই যে একটা প্ল্যান। আমাদের একটা স্যার বলতেন সব সময় যে তোমার, তুমি যদি গোল্ডেনের চিন্তা করো তাহলে তোমার A+ টিকবে, এটা আশা করা যায়। তুমি শুধু A+ এর চিন্তা করলে তোমার A+ মিস হওয়ার একটা পসিবিলিটিস থাকবে। হুম মানে স্যারের কথা মাঝে মাঝে বিভিন্ন প্রেক্ষাপটে আসলে মনে হয় যে বিষয়টা না, তখন স্যারের কথাটা খুব, মানে অনেকেই আমরা খুব গুরুত্ব সহকারে নিছি। এবং মানে এটা আলোচনা হয়, ওই আমরাও ফ্রেন্ড সার্কেল একসাথে বসলে দেখা যাচ্ছে যে কথায় কথায় উঠে যাই, যে আমার চিন্তাটা, আমার ইচ্ছাটা কিন্তু সবসময় টপ রাখতে হবে, এবং একাধিক সাইড, তারপরে যেগুলো হয় যেগুলো হবে। কোনো প্রেশার দেব না আমি, স্বাভাবিকভাবে যেটা চলে, কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে আমার এই জিনিসটা কিন্তু করতে হবে। ওই যে একটা কথা আছে না, যে স্বপ্ন সেগুলোই যে যা আপনাকে ঘুমাতে দেয় না। ঠিক আছে, যে এটা বাস্তবায়ন করতে হবে, এটা বাস্তবায়ন করতে হবে, আলটিমেটলি এটাই কিন্তু আপনার স্বপ্ন, এটা আপনার চাহিদা, এটা আপনার এক্সপেকটেশন। আচ্ছা, মেহেদী হাসান দেখছি জয়েন করছেন। মেহেদী হাসান কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আপ- আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার ওই পিসির প্রবলেম আপনার বললেন না, মেসেজ দিছিলেন মনে হয় গ্রুপে। জি স্যার, আমি স্যার ওই ওই যে প্রথমে ক্লাস যখন শুরু হয়েছিল আমাদের লকডাউনের সাথে সাথে যখন ক্লাস শুরু হয়েছিল, তখন ক্লাসটা কমপ্লিট করার পরে সে যে আমার পিসি নষ্ট হয়েছে একদম সম্পূর্ণ, এখন নতুন করে আরেকটা কিনতে হবে এরকম। তো আচ্ছা, এরপর থেকে মানে এরপর থেকে মোবাইল দিয়ে মানে যতটুকু মানে শিখা যায় ইউটিউব থেকে ওরকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানে তো প্র্যাকটিস মোবাইল দিয়ে তো ওইভাবে করার মতো সুযোগ হচ্ছে না নাকি, যেহেতু পিসিতে প্রবলেম? হ্যাঁ, যে একদম পিছিয়ে পড়তে পড়তে পিছিয়ে পড়ছি। তারপর যখন এই গ্রুপ ওয়ানে আমাকে যুক্ত করা হলো, তখন প্রথম মিটিং গুলোতে যে একবার দুইবার যোগ করছি, তখন যখন ওনারা কাজ পাচ্ছিল তখন আমার নিজের প্রতি একটা নিজেকে খুব ইয়া লাগতেছিল। তো সে এরপর থেকে আমি আর জয়েন করিনি। তো আজকে আজকে বললাম যে দেখি কি বলে। তো আজকে একটা আপু আর কি কাজ করতেছেন, উনি যখন বলতেছেন আমি এটা কাজ করছি, পেজের উপর কাজ করছি, তখন আমার আবার খারাপ লাগতেছিল, আমি আবার বাইরে গেছি। তারপর আবার বললাম যে স্যারকে একটা মেসেজ দিই। না না, এটা সমস্যা না, বুঝছেন, এটা হচ্ছে আপনার একটা সাময়িক সমস্যা, যে একটা পিসিতে সমস্যা হয়েছে। ইভেন আপনি কোর্সটাও করছেন, হ্যাঁ, বা আমাদের ক্লাসগুলো কিন্তু ওই যে শীট আকারে দেওয়া আছে, ওখানে প্রত্যেকটা লিঙ্ক আপডেট করানো আছে। তো আপনি যখনই আপনার একটা পজিটিভ এনভায়রনমেন্টে চলে আসবেন, তখন কিন্তু আপনার সুযোগ থাকবে আগে যেগুলো মনে আছে এগুলোর সাথে এই ভিডিওগুলো দেখে আবার কাজ করে এগিয়ে যাওয়ার। ঠিক আছে?
আমি যখন এটা শুরু হয়েছিল তখন আমি তখন জয়েন করছিলাম। ওই যে সবাই যখন বলে যে স্যার আমার এই সমস্যা, মানে আমি এখানে গিয়ে আটকে গিয়েছি, স্যার আমি এটা বুঝতেছি না। তো অনেকে বলতেছে স্যার আমি এই কাজটা পেয়েছি, এটা কিভাবে হ্যান্ডেল করব। আমি তখন আর আমি তো কিছুই বলতে পারছি না, না আমার কি বলার আছে, না আমি এখানে বুঝতেছি না, না কিছুই করার আছে। তখন আমি আর আমার কাছে ভালো লাগতেছে না, আমি বলছি, আচ্ছা আমি আমার হচ্ছে না। তো বুঝতে আমি মানে আচ্ছা বের আচ্ছা হয়ে গেছি, আমি কিন্তু ওই বুঝছি। যে এখন এখন বলেন ওই যে আপনার একটা টান প্ল্যানটা কি? আছে না, আমি যে একটা চেয়েছিলাম, সেজন্য গ্রুপটার থেকে আমি লিভ নিতে পারি না আর কি। আমি ওখানে থেকে গিয়েছি, আমি যে দেখি কি হয়। আচ্ছা আজকে আপনাকে মেসেজটা দিলাম, আর থাকতে পারতেছি না আর কি। না, এখন বলেন আপনার পিসি নিয়ে বা আপনার এইগুলো নিয়ে আপনার প্ল্যানটা কি, যে পিসিটা নিয়ে কি চিন্তা করতেছেন? আসলে একটা আমি ওই পিসি এখনো একটা ফিনান্সিয়াল অনেক প্রবলেম চলতেছে তো স্যার, এটাগুলো আমি বলতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আপনি দেখেন আপনার মতো এই এই ব্যাপারগুলো, আমাদের ক্লাসগুলোকে আপনি যত্ন সহকারে রেখে দেন। আপনার যখন সুযোগ হয় আপনি সেগুলো ট্রাই করার চেষ্টা করেন। আর পরবর্তীতে যদি ঠিক কোনো প্রবলেম হয় আমাকে আপনি নক করেন, সমস্যা নেই। আছে, ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, শিওর। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, উইন উইন 10 দিয়ে কে জয়েন করছেন আমাদের সাথে? স্যার কাউসার আহমেদ। ও হ্যাঁ, কাউসার ভাই। আচ্ছা, নাম না দেখাই আমি কিন্তু বুঝতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ও আচ্ছা, কি সমস্যা ছিল বলেন তো? আমার ওই অ্যাকাউন্টেতে প্রবলেম ছিল, আমি সেইগুলা রাখতে চাচ্ছি না, আমি সেটা এডিট করে হ্যাঁ হ্যাঁ গ্রাফিক ডিজাইনের সেটা করতে যাচ্ছি। তো আমি যে বায়ার রিকোয়েস্ট 5টা সেন্ড করছিলাম, হ্যাঁ। ওইগুলা মানে কিভাবে করে সেটা কি এডিট করতে হবে নাকি নতুন করে অ্যাকাউন্ট করতে হবে, সেটা আমি মানে ও, ভাবতেছিলাম। এখন গিগ কয়টা আছে প্রোফাইলে? এখন 5টা ছিল, 5টাই ডিলিট করে দিয়েছি। এখন আর কোনো গিগ নাই, তাই তো? হ্যাঁ, গিগ নেই। ও তাহলে তো সমস্যা নাই, আপনি গিগ তো সব ডিলিট করেই দিছেন, এখন নতুন ভাবে গিগ তৈরি করলেই হবে। হ্যাঁ, আমার ওই গিগ ইমেজ গুলো আছে সেগুলা। এখন ওই যে যে 5টা যে মেসেজ সেন্ড করলাম ওইগুলা কিভাবে ডিলিট করব? ওই মেসেজগুলো সেন্ড করা জরুরি না, ওইটা থাকলে সমস্যা নাই। না না, ওইগুলো তো আমি সেন্ড করছিলাম, যে রিকোয়েস্ট গুলো, এগুলা কিভাবে ডিলিট করা যাবে কিনা? না না, তার রিকোয়েস্ট তো ডিলিট হবে না, এবং ওটার সাথে আপনার কোনো অ্যাকাউন্টেরও কোনো সমস্যা হবে না। হ্যাঁ সেটাই, শুধু জাস্ট এডিট করে দিলে হবে। আর ইমপ্রেশন খুবই কম ছিল আগেরটা, এখন কি যদি এডিট করি তাহলে ইমপ্রেশন কি ভালো হবে? ইমপ্রেশন বলতে, আচ্ছা আপনি একটু শেয়ার করেন তো। আচ্ছা আচ্ছা, বলতেছি। আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, কোনো গিগ নেই। আচ্ছা, কোনটার কথা বলছেন এখন দেখান। ওইটা তো নাই, ওইটা তো এখন দেখা যাবে না, হ্যাঁ হ্যাঁ। ওইটা ডিলিট করে দিয়েছি। এই যে আমি 5টা রিকোয়েস্ট সেন্ড করছিলাম, আমি দেখাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। এই যে আমি ভাবতেছি যে এই রিকোয়েস্ট গুলা কি ডিলিট করা যাবে কিনা। না না, এই রিকোয়েস্টের সাথে আপনার প্রোফাইলের কোনো সম্পর্কই নাই। এটা থাকলে বা না থাকলে এটা কোনো সমস্যা না, এবং এটা ডিলিট হবে না এখান থেকে, এটা এমন থাকবেই। পরবর্তীতে আরো রিকোয়েস্ট পাঠাবেন, তখন এখানে সিরিয়াল ওয়াইজ থাকবে, এগুলো আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। বুঝা গেছে? বুঝতে পারছি। হ্যাঁ। আর ইমপ্রেশনের যেটা বললেন, গিগ তো সব হ্যাঁ হ্যাঁ ডিলেটই, এখন যা গিগ করবেন সব নতুন নতুন গিগের এগেনস্টে নতুন ইমপ্রেশন তৈরি হবে। হ্যাঁ, বুঝা এখন গেছে? ওই আমার ওইটা আপনি যখন টাইম পাবেন, একটু হয়তো 1 সপ্তাহ তো টাইম পাবেন না, আচ্ছা। যে কিওয়ার্ড গুলা আছে যে সার্চ ট্যাগ গুলা, হ্যাঁ ওইগুলা কিন্তু একটু আপনি এগুলা দেখতে হবে, একটু চেক করে দিতে হবে। আচ্ছা, আমি হচ্ছে আপনাকে জাস্ট একটা প্রসেস আমি দেখাই। আপনি প্রথম যে গিগটা তৈরি করবেন সেটা কি রিলেটেড করতে চাচ্ছেন? এটা হচ্ছে আপনার গিগটা তৈরি করছে চাচ্ছে গ্রাফিক ডিজাইন। মানে আচ্ছা, আমি গিগ ইমেজটা আপনাকে দেখাই, হ্যাঁ একটু দেখাই। আচ্ছা আচ্ছা, ইমেজটা দেখি তাহলে। আচ্ছা দেখাচ্ছি। ওইটা হলো না।
এই যে এটা আচ্ছা, দ্যাট এটা মিন্স হচ্ছে হচ্ছে আপনার ক্লিপিং পাথ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ক্লিপিং পার্টটা একেবারে 100% ওকে নাকি আপনার? হ্যাঁ এটা ওকে। ওকে। তারপর হচ্ছে আর আরেকটা আছে কোনটা দেখি? তারপরে আছে এটা নিজেরই করা নাকি এই পিক্সেল? হ্যাঁ এগুলো আমি নিজেই করেছি। ভেরি গুড। আচ্ছা, এটা তা- ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ক্লিপিং পাথ। আচ্ছা, তারপর? স্যার বলছে যে 3টা ইমেজ দেওয়ার জন্য আর কি, তো আমি 3টা ইমেজে আচ্ছা আচ্ছা, ওকে গ্রেট। ঠিক আছে, এখন তাহলে এই গিগটা তৈরির ব্যাপারটা আমরা দেখি তাহলে, ঠিক আছে? হ্যাঁ আমি ওই টাইটেলটা কিন্তু সেট করতে পারতেছি না, কিভাবে টাইটেলটা হ্যাঁ, ওইটা খুঁজে আমি পাবো। দেখাবো এখন। তাহলে আমরা তাহলে এটা আমি কি বুঝলাম করে যে দিলাম? কিপিং পাথ অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ এইটা হবে হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড, ঠিক আছে? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভাল আর হচ্ছে ক্লিপিং পাথ, আর হচ্ছে ওই যে আরেকটা আছে যে ট্রান্সপারেন্ট। একটা গিগে তো আর সবগুলো হবে না। না না এটা হবে না, বলতেছি ওই যে এগুলো আর কি, এখন আচ্ছা আপনি আচ্ছা, এটা বাকিটা বুঝেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে তাহলে আরেকটা ব্যাপার আছে কিন্তু, হ্যাঁ, এই যে কোনটা? ডিসক্রিপশনটা আছে না, ওইটা কিন্তু আগে যেভাবে করছিলাম সেটা আমি নিজে নিজে করছিলাম, হ্যাঁ কিন্তু হ্যাঁ, এটা স্যার তো ওই ডিটেলস দেখাই নাই, ওটার জন্য আমাকে হেল্প করতে হবে। আচ্ছা, আমি ওভারঅল বললেই আপনি বুঝবেন যে কিভাবে কাজটা করতে হবে। জি আচ্ছা, তাহলে আমি এটা স্কিপ করে দিচ্ছি। হ্যাঁ না না, এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনার ব্রাউজারটা ওপেন করেন। আচ্ছা ওকে করতেছি। এখান থেকে সুইচ টু বাইং এ ওপেন ইন এ নিউ ট্যাব করেন। ডান পাশে সুইচ টু বাইং লেখা, এটা ওপেন ইন এ নিউ ট্যাব। এটা যে আমি নিউ বোঝা গেছে? এই যে ডান পাশে সুইচ টু বাইং, আপনার ছবির পাশে যেটা, হ্যাঁ হ্যাঁ ওইটা না, এই যে সুইচ টু বাইং লেখা আছে দেখেন। এই যে এটা নিউ ট্যাব। না না, ওইটা না, আপনি বারে ক্লিক করেন। এই যে হ্যাঁ, এটা এই যে সুইচ টু বাইং লেখা, ওই যে এটার কথা। সুইচ টু বাইং লেখাটা দেখছেন? হ্যালো? হ্যালো? বাকিরা আমাকে শুনতে পাচ্ছেন তো, না? জি ভাই, শোনা যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ওনারই নেটে সমস্যা হচ্ছে। ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যালো? হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ওই দেখেন ডান পাশে সুইচ টু বাইং লেখা যেটা না, ওখানে কার্সর হ্যাঁ হ্যাঁ রেখে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন এ নিউ ট্যাব করান, আর স্ক্রিনটা শেয়ার করে দেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে তরকুল ভাইয়া? না না, স্ক্রিন এখনো দেখতে পাচ্ছি না, শেয়ার হয় না এখন।
আচ্ছা আমি আবার নেট স্পিড কি নেটের স্লো প্রবলেম আজকে হচ্ছে, এক মিনিট নাকি আমি নেটে আবার সমস্যা হচ্ছে? অনেক সময় একটু স্লো থাকে, আমি ডাটা দিয়ে ইন করতেছি। আচ্ছা ঠিক আছে। এখন মনে হয় দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। হ্যাঁ ও ওপেনিং মিটআপ করা, হ্যাঁ ঠিক আছে। ক্লিক করেন, করেছি। ট্যাবটাতে ক্লিক করেন যেটা ওপেন হলো। আচ্ছা এখানে সার্চে লেখেন ক্লিপিং পাথ। লিখেছি, সার্চ করলাম। আচ্ছা রেজাল্ট গুলো দেখি, লোড হোক। নেট তো ভালোই স্লো দেখাচ্ছে। এই সময়টাতে একটু আসলে এই টাইমটাতে একটু স্লোই কাজ করে, আচ্ছা 10টার পর আবার ভালো কাজ করে। আচ্ছা দেখেন এখন আমাদের কাজ যেটা হবে, নিচের দিকে এসে সব থেকে বেশি রিভিউ বা ভালো অবস্থায় আছে যে গিগগুলো, সেইগুলোর টাইটেল গুলো আমরা ফলো করব, সেই গিগগুলো ওপেন করব। আপনি এখান থেকে আমি যদি বলি তাহলে দেখেন 776 একটা রিভিউ আছে, হ্যাঁ এটা ওপেন করেন, ওপেন নিউ ট্যাব করেন। হ্যাঁ তারপরে হচ্ছে এই যে 276টা ওপেন করতে পারেন। নিচের দিকে আসেন, হ্যাঁ 718। এই 700 এটা, হ্যাঁ ওকে। আচ্ছা এইগুলো আমরা দেখি, 3টা হয়ে গেছে না? হ্যাঁ আমি প্রসেসটা মূলত দেখাচ্ছি। আচ্ছা এখন প্রথমটা ওপেন করেন, প্রথমটা ক্লিক করেন। তো এখানে দেখেন, এখানে আমরা একটা কি পেলাম, টাইটেল পেলাম। আমার মূল কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ক্লিপিং পাথ, এই দুইটা হচ্ছে আমার কিওয়ার্ড, বোঝা গেছে? ইয়েস। তো এই দুইটা কিওয়ার্ডটাকে রেখে আমি যদি একটা টাইটেল করি, দেন এটা আমার জন্য খুব ভালো লেভেলের একটা টাইটেল হবে। এবং আপনি দেখেন এটা গেল, এর আগের ট্যাবটা ওপেন করেন, এখানেও দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিপিং পাথ কথাটা আছে। পরের ট্যাবটা ওপেন করেন, সর্বশেষে যেটা। ও আচ্ছা সেম না বিষয়টা? হ্যাঁ আচ্ছা স্ক্রিন কিন্তু পজ হয়ে গেছে, আমরা দেখতেছি না, সমস্যা নেই, আপনি তো দেখছেন বিষয়টা। তো এইটা একটা কথা। তাহলে আমরা একটা ডিসিশন পেলাম যে আমাদের টাইটেলটা আমি যাই দিই না কেন সেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ক্লিপিং পাথ কথাটা থাকবে, এবং সেটা একটা সেন্টেন্সে সুন্দরভাবে লিখবো যাতে ওটা একটা মিনিংফুল সেন্টেন্স হয়, তাই না? এটা গেল। হ্যাঁ আর আরো উপরের দিকে যান, একটু উপরের দিকে যান। হ্যাঁ এই যে এখন আরেকটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন, তারপরে কি লেখা, ফটোশপ এডিটিং। এবার অন্য আরেকটা গিগে যান, পেছনেরটাতে আরেকটা ট্যাবে যান। হ্যাঁ এটা গ্রাফিক্স ডিজাইন ফটোশপ এডিটিং। আর অন্য আরেকটাতে যান, হ্যাঁ এটা দেখেন গ্রাফিক্স ডিজাইন ফটোশপ এডিটিং। সো আমরা আরেকটা সিদ্ধান্ত পেলাম কি, যে আমরা যে সেকশনের আন্ডারে গিগটা করব তার সেকশন সিলেক্টের সময় গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফটোশপ এডিটিং এটা রাখবো, বোঝা গেছে?
ইয়েস তাহলে দুইটা জিনিস আমরা ক্লিয়ার হলাম, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে কি কোন পার্টে গিগটা পাবলিশ হবে। এখন পিকচার তো আপনার রেডি অলরেডি। এখন চলে যাব এই তিনটা এই তিনটার ডেসক্রিপশন গুলো আমরা দেখব। হ্যাঁ, তো নিচের দিকে একটু আসেন। ডেসক্রিপশনটা দেখি। হ্যাঁ, ডেসক্রিপশনটাই এই যে প্রথমে একটা প্যারাগ্রাফ রাখছে না ওরা, এইরকম মনে করেন 2 লাইন বা 3 লাইন করে আমরা 2টা প্যারাগ্রাফ রাখবো। বোঝা গেছে? এরা যা লিখতেছে বা আরো 2টা 3টা গিগ যা লিখবে ওর সাথে সামঞ্জস্য রেখে, হ্যাঁ আমার নিজের এক্সপেরিয়েন্স, তারপরে আমি এই ক্লায়েন্টকে কি ধরনের সেবা দিই, ক্লায়েন্ট কেমন স্যাটিসফাইড থাকবে আমার উপর, এই যে এই সব নিয়ে স্টোরি আকারে আমার দুইটা প্যারা থাকবে। এক একটা প্যারায় আমরা 3 লাইনের বেশি কি করব না, লিখবো না। 3 বা 3.5 ম্যাক্সিমাম, এর বেশি লিখবেন না। তো 2টা প্যারা থাকবে এবং এই 2টা প্যারার মধ্যে আমরা চেষ্টা করব যে ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ক্লিপিং পাথ কথাটাকে উল্লেখ করার। বোঝা গেছে? 2টা পুরোটাকে যদি নাও দিই অ্যাটলিস্ট প্রথম প্যারাটাতে দিতেই হবে। তাহলে আমার কিওয়ার্ডটাকে আমার প্লেস করার একটা ওয়ে হলো। এরপর দেখেন এরা দিয়েছে যে মাই সার্ভিসেস দিয়ে এই সার্ভিসের মধ্যে কি কি টার্ম পড়ে, টেকনিক্যাল টার্ম, এটা কিন্তু আপনার ভালো জানা আছে বা এই কাজের সাথে রিলেটেড যারা থাকবে এদের জানবে। তো তারপরে কিছু মিসিং হচ্ছে কিনা আমরা 3-4টা গিগ দেখে নেব ভালো লেভেলের, দেখবো ওরা কি কি সার্ভিস দিচ্ছে। সার্ভিস তো সেগুলোই, আর সার্ভিসের নাম তো আর চেঞ্জ করা যায় না। তো ওই ধরনের সার্ভিসগুলো আমরা ইনক্লুড করার জন্য ট্রাই করব। গেল। তারপরে শেষে দেখেন এরা সিম্পলি দিয়ে দিছে রিগার্ডস দিয়ে একটা দিছে। আমরা এইভাবে দেব না, আমরা এইভাবে না দিয়ে সুন্দরভাবে একটা কনক্লুশন আকারে লিখে দেব। হ্যাঁ, এরকম আরো 2-একটা গিগ দেখবো। অন্য আরেকটা গিগ দেখেন তো, পাশেরটা ওপেন করেন, হয়তো কনক্লুশন টাইপ কিছু থাকতে পারে। আচ্ছা, আমি একটা ব্যাকগ্রাউন্ড কথা লিখি। এইটা ওপেন করে দাও। এটাতে ওয়ান কি আছে? হ্যাঁ, এটা ওপেন করেন। তারপর এটা তো ওয়ান আছে, এটা তো ওয়ান কি আছে? মোটামুটি ওপেন করছি কয়েকটা। এই যে হ্যাঁ, আজকে নেটওয়ার্ক অবস্থা খারাপ। ভাইয়া দেখা যায়? তরিকুল ভাইয়া? হ্যাঁ, দেখতে পাচ্ছি ভাই, নিচের দিকে যান। না, ডেসক্রিপশনে আরো নিচের দিকে এই যে সিম্পলি কথাগুলো যে ইয়োর স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, আই উইল ট্রাই
এই যে এইরকম টাইপ কিছু সিম্পলি কথা দিয়ে শেষে কনক্লুশন করবেন, বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, এখন একদম নিচের দিকে যান, ট্যাগ গুলো কিভাবে দেখবো আমরা, একেবারে নিচের দিকে যাই। নিচে আছে ট্যাগগুলো। আরো নিচের দিকে। এই, হ্যাঁ পাইছি তো। এই যে রিলেটেড ট্যাগস কথাটা আছে না, যে হ্যাঁ, গিকগুলো অলরেডি খুব ভালো পজিশনে আছে সেই গিকগুলোর রিলেটেড ট্যাগগুলো আমরা মনে করেন 5টা গিগ থেকে রিলেটেড ট্যাগ ওয়ার্ড ডকুমেন্টে রাখলাম। এরপর থেকে ওই 5টা গিগ থেকে ওই রিলেটেড ট্যাগগুলো থেকে চুজ দেখে দেখে আমাকে যে কোনো 5টা নিয়ে ট্রেন্ডি 5টা নিয়ে আমি যদি কাজ করি, দ্যাটস এনাফ। বোঝা গেছে? হ্যাঁ, কারণ ওই সব ধরনের ওই সব রিলেটেড ট্যাগ গুলোই হচ্ছে আমার কি, আমার জন্য পটেনশিয়াল, সেই জন্য ওইগুলো হতে পারে আমার জন্য পজিটিভ। আমি 5টা দিক 10টা ট্যাগ ওপেন করছিলাম আপনার। তো 10টা থেকে আমি এখানে যে ট্যাগ গুলো আছে এগুলো মোটামুটি সবগুলো আছে, যেমন ফটো রিচার্জিং আছে, রিমুভ আছে, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভাল এগুলো আছে। হ্যাঁ, বুঝিনি, আবার বলেন। দেখা যায় না, আমি ওটা ক্লোজ করছি, আপনি এখন মৌখিক ভাবে বলেন তাহলে হবে। মানে এই 5টা ট্যাগ যে কথাগুলো বললাম দেখালাম না, এখন এই ট্যাগ গুলোর মতো আমি অনেকগুলা এই গিগ ওপেন করছি, ওপেন করে দিলাম প্রায় যেগুলো ভালো লেভেলে আছে সেগুলো থেকে প্রায় 10টাকা মানে ওপেন করলাম। এই আচ্ছা ট্যাগ গুলোই সবচেয়ে বেশি ব্যবহার করছে। আচ্ছা আচ্ছা, আমরাও অবশ্যই ওই ট্যাগগুলোকে প্রায়োরিটি দেব। বোঝা গেছে? জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপরে গিগগুলো তৈরি হয়ে গেলে তখন ওইটা দেখে আবার সেটার মার্কেটিং এর জন্য আবার একটু কাজ করতে হবে, সেটা পরের স্টেপ, গিগ আগে তৈরি হোক, ঠিক আছে? বা তৈরি করার পরেও তখন দেখা যাবে যে কোথাও কি এডিট করতে হলে করা যাবে। আচ্ছা, তাহলে এখন আমার কাজটা কি? এখন কাজ হবে হচ্ছে মিনিমাম 5টা থেকে 7টা গিগ, ভালো লেভেলের গিগগুলো ক্লিপিং পাথ এবং ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে সার্চ দিয়ে গিগগুলো আইডেন্টিফাই করে এদের টাইটেলগুলো থেকে আইডিয়া নিয়ে আপনি একটা টাইটেল দিবেন, এটা প্রথম কাজ। হ্যাঁ, এই টাইটেলটা যখন আমি লিখবো, হ্যাঁ একটু মানে চেঞ্জ করে লিখবো, বা যেটাই লিখি এটা যখন আমি সার্চ করব, এটা কি মানে নো রেজাল্ট আসবে নাকি রেজাল্ট আসবে কোনটা? মানে এটার মধ্যে তো অন্য টাইটেল গুলো থাকতে পারে, তাই না? ও, সমস্যা নাই, একেবারে যে 100% ইউনিক হতে হবে তা না, মানে চেষ্টা করতে হবে যে যতটা নিজের মানে চিন্তা করে কোনো ইউনিক যদি কিছু আসে সেটাকে রাখার। আর যদি কারোর সাথে কোঅ্যাক্সিডেন্টলি মিলে যায়, সমস্যা নাই। আমি কিন্তু সেটা নিয়ে কনফিউজ ছিলাম আসলে, আমি বারবারই চেঞ্জ করতেছি। ওই দিন আপনাকে মানে নক দিলাম না, তো হ্যাঁ আপনি হ্যাঁ, কালেক্ট করে রাখো। তখন আমি এগুলা কালেক্ট করতে গিয়ে আমি অনেকগুলা কালেক্ট করছি, প্রায় 10টা টাইটেলের মতো আমি গিগ টাইটেল রাখছি। আচ্ছা, কিন্তু প্রত্যেকটি চেঞ্জ করতে করতে বারবার আসতেছে, আমি তো খুব কনফিউজ হয়ে গেলাম। তখন আপনাকে মেসেজ দিয়েছি, আপনি মনে হয় খুব বিজি ছিলেন, হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য আমি বলতে ভাবতেছিলাম আচ্ছা যে আচ্ছা, আমি বুঝছি তাহলে মানে কনফিউশনটা কোথায়, এটা সমস্যা না। হ্যাঁ, আমার তো কিওয়ার্ড কে ফোকাস করতে হবে, করে টাইটেল করতে হবে। এখন এখানে একটা সার্ভিসের এগেনস্টে 1000 2000 গিগ তৈরি আছে, এখন আমার মাথায় ওয়ার্ডের ভ্যারিয়েশন না হয় কতই হবে বলেন, মানে ঘুরে ফিরে অনেকটা সিমিলার হয়ে যেতে পারি কারোর সাথে, টাইটেলের সাথে। সো এটা কোনো বিষয় না। হ্যাঁ, আমার ইমেজটা যেন ইউনিক থাকে, ঠিক আছে, আমার ডেসক্রিপশনে যেন আমি হুবহু কাউকে কপি না করে লিখি, এইগুলো একটু মেনটেন করলে পরবর্তীতে আর সমস্যা নেই। বুঝতে কিন্তু পেরেছি। আমার কিওয়ার্ড গুলো টাইটেলে, ডেসক্রিপশনে এগুলোতে আমার সন্নিবেশ করতে হবে। এবং আমার ট্যাগে, হ্যাঁ, আরো বেশি কিছু ট্যাগ রিসার্চ করে, যে যেগুলো আপনি দেখলেন যে ওই ট্যাগগুলো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে প্রায়োরিটিতে রেখে আমরা ট্যাগগুলো নির্ধারণ করব। এইগুলো করলে ওভারঅল আশা করা যায় যে মোটামুটি গিগ ক্রিয়েশনে
একটা প্রপার ওয়েতে করা হলো আর কি, এটা আমরা তখন বলতে পারি। বুঝতে পারছি। ওকে, তাহলে আপনি কাজ শুরু করেন। তারপরে আর এই প্রথমে যে টাইটেলের কথা বললেন, আর আপনি কি যেন বলছিলেন না, ক্লিপিং পাথ আর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই কথা রাখবো টাইটেলে, তাই তো? হ্যাঁ, এই দুইটা রাখতেই হবে। এই দুইটা রাখবো। আর এই যে ডিসক্রিপশনটাতে এটা কি রাখবো? ডিসক্রিপশনে প্রথমের অংশে দুইটা প্যারা রাখবেন, হুম 3 লাইন বা 3.5 লাইন করে করে দুইটা প্যারাতে সুন্দরভাবে উপস্থাপন। তারপরে সার্ভিস এরিয়া বা সার্ভিস টাইপ দিয়ে কি ধরনের সার্ভিস হবে জাস্ট বুলেট পয়েন্ট আকারে দিয়ে দিলেন, আর নিচের দিকে একটা ছোট্ট একটা কনক্লুশন 1-2 লাইনে। হ্যাঁ, না ওইটাতে ডিসক্রিপশনটাতে যে বলছিলেন যে ফটোশপ কি যেন একটা রাখার জন্য বলছিলেন, প্রথম লাইন অথবা ও দ্বিতীয় হ্যাঁ লাইনে। হ্যাঁ, তখনও যে ওইটাই ব্যাকগ্রাউন্ড রিমুভাল আর ওই ক্লিপিং পাথ। হ্যাঁ, ওইটাই রাখবো ডিসক্রিপশনে, তাই তো? হ্যাঁ, এবং এবং যখন হচ্ছে আপনি ওই বুলেট পয়েন্ট আকারে লিখবেন সার্ভিস গুলা, ওর মধ্যেও এই কথাটা রাখবে, থাকবে আর কি, যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে ওই যে আমরা যখন 3টা সেকশনে গিগকে ভাগ করি না, হ্যাঁ ওই 3টা সেকশনে যখন ডেসক্রিপশন লিখবেন বা ওখানে 1-2 লাইন লেখা হয় যেটা, ওর মধ্যেও সিস্টেমেটিক্যালি দেখবেন যে ওই ক্লিপিং পাথ আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ কথাটা উল্লেখ থাকবে। তাহলে আমার একটা এই কিওয়ার্ডটা বেশ কিছু জায়গায় ইউজ হবে। তাই বলে আবার কিন্তু ওভার ইউজ করা যাবে না। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম আমার গিগে সর্বোচ্চ হয়তো 6টা বা 7বার ইউজ করতে পারি। ঠিক আছে, টাইটেল, ডেসক্রিপশন, আমার ওই যে গিগের 3টা সেকশন সব মিলে। হ্যাঁ, এটা এটা ইনশিওর করলেই হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কাজগুলো শেষ করি, তারপরে আপনাকে এটা শেষ করে তারপর আমি দেখাবো, তাই তো? তারপরে নক দিয়েন, হ্যাঁ শিওর। ওকে, তাহলে কবে নক দিতে পারি? নক দিয়েন, আমি ফ্রি থাকলে কথা বলে নেবো। আপনি তো বললেন যে 2 উইক নাকি আপনি বিজি। 2 উইক বলতে এখন এস্টিমেটেড, কিন্তু এটা আরো বাড়তে পারে। মানে খুবই, মানে গতকাল রাত থেকে হঠাৎ করে জটিলতাগুলো সৃষ্টি হয়ে গেছে। ও আচ্ছা মানে আচ্ছা। মানে ডাইরেক্ট ডেডলাইনের মধ্যে পড়ে গেছি, কঠিন ডেডলাইন। গতকালকে মানে ঘুমাইছি হচ্ছে 3টার পরে, আবার সকাল 8টায় ছিল অফিস আজকে। তাই এই কুমিল্লা থেকে এখন অফিস আছে নাকি? হ্যাঁ, এখন কুমিল্লাতেই। ও, আমি তো বলছি অফিস মনে হয় নাই, আমি ভাবলাম যে ওইটা বন্ধ, হয়তো অফিস না না, নাই। আমার এখন ওই যে ডিউটি টাইম চলছে তো, শিডিউল শেষ হয়েছে, মানে ছুটি শিডিউল শেষ, এখন ডিউটি শিডিউল চলছে, এই জন্য আরো বেশি ঝামেলা হয়। না, আপনারা রাত্রে কাজ করলে আমাকে একটু নক দিবেন, কারণ আমিও, আপনি কাজ করতেছেন আমিও কাজ করতেছি, তাইলে ভালো লাগবে, আমার আবার কাজ করতে খুব ইচ্ছা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি 2টা বন্ধু সজাগ থাকলে আমাকে 2টা বন্ধু সজাগ রাখবেন, যে কাজ করো ছেলে, কাজ করো। ওকে ওকে, ঠিক আছে। আজকে কতক্ষণ থাকবেন? আমি এখনই শেষ করব, বাকি এদের সাথে একটু জাস্ট কথা বলে, কারণ আমার আজকে মানে ক্লায়েন্ট অলরেডি নক করছে, একটু কথা বলতে হবে ওনার সাথে। হ্যাঁ, তারপর মানে আজকে আর কোনো কাজ করবেন নাকি মানে 11টা বা 12টা শেষ? আজকে ওই ক্লায়েন্টের ওই যে মিটিংটা হবে এখন, এর উপর ডিপেন্ড করবে, ওখানেই কথা আলোচনা হ্যাঁ, হবে। তাই না? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনি স্টুডেন্টদের সাথে কথা বলুন। ওকে ওকে, ঠিক আছে ব্রাদার, থ্যাংক ইউ। আল্লাহ। ওকে। ওকে, ওয়েলকাম। আচ্ছা, তাহমিনা আপু তো জয়েন করছেন বেশ কিছুক্ষণ আগে, আমি দেখলাম। কি অবস্থা বলেন? ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই তো অনলাইনে কোনো কাজ চলতেছে না, না যে লোকালে যেটা করতেছে ওটা চলতেছে আর কি। আচ্ছা, ভাইয়া আমি ভাবতেছি যে ওই মানে আপওয়ার্কে পয়েন্ট মানে কানেক্ট কেনার জন্য কার্ড করব, মানে ওখানে কার্ড অ্যাড করতে হবে না। তো হ্যাঁ আমার হ্যাঁ। তো এখন কোনো কার্ড নাই, তো বুঝতেছি না কি করব যে এখন। আপনি ওই যে আমাদের দেশীয় কার্ডগুলো ইউজ করতে পারেন, যদি পার্মানেন্টলি একটা কার্ডের সলিউশন চান।
দাদা এমনি বলছিল একটা ইয়ার কথা, ওই যে ব্যাংক এশিয়া থেকে স্বাধীন কার্ড যেটা বলে, হুম ওটার ব্যাংক কথা এশিয়া বলছিল আছে, দাদা। তারপর ইএল তারপর আছে, বিভিন্ন ইয়ে আছে ডুয়েল কারেন্সি, ওইগুলো নিলেই হবে। হ্যাঁ, ওই আমার মেন্টর বলছিল যে ইবিএল থেকে একটা নিতে। এখন আমি বুঝতেছি না কোথা থেকে নিলে ভালো হবে। না আপনি যেটাই নেন আশা করা যায় কোনো সমস্যা হবে না। আপনার কাছে যেটা সুবিধা মনে হবে, ঠিক আছে, কথা আমি তো বলেন ওদের এখন সাথে, বুঝতেছি না এখন কোনটা যেটা সুবিধা আপনি হবে। কমফোর্ট ফিল করবেন সেটাই নেবেন, কারণ দুটোটাতেই আপনি সেম ফ্যাসিলিটিস পাবেন, বা কিছু ভ্যারি থাকতে পারে, আমার সঠিক জানা নাই, তবে দুটোটা দিয়েই কাজ চলবে। আপনি যেটা করতে চাচ্ছেন ওগুলো ফুলফিল করে আর কি রিকোয়ারমেন্ট। নিশ্চিন্তায় আপনি যে কোনো একটা এদের থেকে চুজ করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা ওকে ওকে, ঠিক আছে, আমি আজকে এখানে শেষ করছি আমার। আচ্ছা ভাই, আমাদের আপনি বিজি থাকবেন বলতেছেন, ক্লাস কি হবে না? বিজি থাকবো বলতে, না সেই বিষয়টা না, মানে ক্লাসের টাইম এটাও তো একটা, মানে অন্য কাজের থেকে বিজি, সেটা বলছি আর কি। আচ্ছা আচ্ছা মানে উনি আমাকে পার্সোনালিও চেনেন, তো এই জন্য কথাটা বললাম আর কি। আচ্ছা 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 ঠিক আছে। ঠিক আছে ভাই। ওকে, সবাই ভালো থাকেন, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।